কালভৈরব আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। আমরা কি সত্যি আমাদের এই হেমরাজ্য রাজ পরিবারকে বাঁচাতে পারবো? তুমি একদম ভয় পেও না চারুমা। আমি যতদিন বেঁচে আছি অরুণ আর তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমাদের মাথার উপর বট গাছের মতো ছায়া দিয়ে আগলে রাখবো। শয়তানের যত বুদ্ধি থাক না কেন, সত্য আর ন্যায়ের কাছে হার তাদের মানতেই হবে। তুমি শুধু বিধাতার উপর নিজের বিশ্বাসটুকু অটল রাখো। আপনার কথাগুলো শুনলে আমার বুকে অনেক সাহস ফিরে আসে মা। কিন্তু কি হলো রাজা অরুণ, আপনার মুখটা এমন শুকিয়ে আছে কেন? আমি তো আপনাকে আগেই বলেছিলাম। রাজেশ, গুহার ভেতরে কালভৈরব একা আছে। চাবিটা ওই বেদির ওপরে রাখা। আমি এখন খুব সাবধানে গুহার ভেতরে ঢুকবো। আমি ভেতরে ঢোকার বেশ কিছুক্ষণ। এরপর সে নিঃশব্দে গুহা থেকে বেরিয়ে যায়। কে এমন সাহস দেখালো? বাইরে তো কেউ নেই, নিশ্চয় কোনো বুনো জানোয়ার পাথর গড়িয়ে দিয়েছে। হেমরাজের রাজা অরুণের কক্ষ। অরুণ হতাশ হয়ে নিজের বিছানায় বসে আছে। তার চোখে মুখে চরম ক্লান্তির ছাপ। চারুলতা ধীর পায়ে সেখানে এসে অরুণের পাশে বসে। চারু, আমি পারলাম না। আমি হেমরাজের প্রজাদের রক্ষা করতে পারলাম না। কালভৈরব আমার চোখের সামনে দিয়ে আমাদের মুখের খাবার চুরি করে নিয়ে গেল, আর আমি বোকার মতো একটা জলের কূপ পাহারা দিচ্ছিলাম। আমি রাজা হওয়ার যোগ্য নই চারু। তুমি নিজেকে এভাবে দোষ দিও না। কালভৈরবের চালটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল। যে কেউ ওই ফাঁদে পা দিত। তুমি তো তোমার সর্বোচ্চ চেষ্টাটাই করেছো। তুমি ভেঙে পড়লে তো হেমরাজের প্রজারা একদম অনাথ হয়ে পড়বে। কিন্তু চারু, ওই চাবি ছাড়া তো আমরা খাদ্য ভাণ্ডার খুলতেও পারবো না। আর দুদিন পর প্রজারা যখন খাবারের জন্য হাহাকার করবে, তখন আমি তাদের কি জবাব দেব? আমার যে আর কোনো রাস্তাই নেই। তুমি একদম চিন্তা করো না, আমরা ঠিক একটা উপায় বের করে ফেলবো। বিধাতা আমাদের এই বিপদে নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন। তুমি তো হেমরাজ্যের রাজা, তোমার বুদ্ধির উপর আমার পুরো ভরসা আছে। তুমি শান্ত হয়ে একটু চিন্তা করো, ঠিক একটা পথ পেয়ে যাবে। হেমরাজ্যের বিস্তীর্ণ চরণভূমি। লালু মন খারাপ করে ঘাস খাচ্ছে। সোনা পাখি উড়ে এসে তার সামনে বসে খুব চিন্তিত গলায় বলে, লালু, তুই কি জানিস প্রাসাদে কি বড় বিপদ হয়ে গেছে? ওই শয়তান কালভৈরব আমাদের সবার সাথে চালাকি করে প্রাসাদের প্রধান খাদ্য ভাণ্ডারের চাবিটা চুরি করে নিয়ে গেছে। এখন তো রাজপ্রাসাদে সবাইকে না খেয়ে মরতে হবে। কি বলছিস সোনা পাখি? শয়তানটা এবার সোজা পেটে লাথি মেরেছে। কালভৈরব তো জানতো যে সরাসরি যুদ্ধ করে ও অরুণের সাথে পারবে না, তাই ও এই সহজ আর ভয়ঙ্কর পথটা বেছে নিয়েছে। খাবার না পেলে তো প্রহরীরা যুদ্ধ করতে পারবে না। লালু, অরুণ দাদার তো ভীষণ মন খারাপ। তিনি তো নিজেকেই দোষ দিচ্ছে। আমার তো খুব ভয় করছে। কালভৈরব যদি চাবিটা নষ্ট করে দেয়, তবে তো হেমরাজ্যের মানুষের খুব কষ্ট হবে। তুই অত ভয় পাস না সোনা পাখি। শত্রু যতই চালাক হোক, ন্যায়ের পথ সবসময় খোলা থাকে। অরুণ দাদার বুদ্ধি দেখে তো কালভৈরবের আগেও অনেকবার হেরেছে। তুই দেখিস, অরুণ দাদা ঠিক ওই চাবিটা উদ্ধার করে আনবে। কালভৈরবের এই চালটাও কোনো কাজে আসবে না। হেমরাজ্যের অন্ধকার কারাগার। রাজা অরুণ রাগে ফুঁসতে ফুঁসতে বন্দি বিকলের সামনে এসে দাঁড়ায়। বিকল অরুণের রাগে মুখ দেখে কুটিল হাসি হাসতে থাকে। কি হলো রাজা অরুণ, আপনার মুখটা এমন শুকিয়ে আছে কেন? আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমার প্রভু কালভৈরব আসল চালটা প্রাসাদের ভেতরেই চালবে। এবার বুঝলেন তো কালভৈরবের বুদ্ধি কতটা প্রখর? আপনাদের ভান্ডারের চাবি তো এখন প্রভুর হাতে। তুই বেশি হাসিস না গুপ্তচর। তোর প্রভু কালভৈরব কালপুরুষের মতো চুরি করে ভেবেছে সে জিতে গেছে, কিন্তু সে রাজা অরুণের প্রতিজ্ঞার কথা জানে না। তুই তোর প্রভুকে কিভাবে খবর পাঠাস আমি জানি না, কিন্তু তাকে বলে দিস। কি বলবো আমার প্রভুকে? যে আপনি এখন খাবার না পেয়ে প্রভুর কাছে ক্ষমা ভিক্ষা চাইছেন? তোর
প্রভুকে বলে দিস কাল সূর্যাস্তের আগে আমি আমার খাদ্য ভাণ্ডারের চাবি তার কাছ থেকে উদ্ধার করে নিয়ে আনবো, আর সেটা আমি ওই শয়তানের গুহায় ঢুকে তার চোখের সামনে থেকে আনবো। এটা রাজা অরুণের প্রতিজ্ঞা। কাল সূর্যাস্তের পর কাল ভৈরবের আর কোনো অহংকার আমি রাখবো না। অরুণের এই ভয়ঙ্কর প্রতিজ্ঞার কথা শুনে বিকলের মুখে কুটিল হাসিটা হঠাৎ করেই নিভে যায়। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অরুণের এই বজ্রকণ্ঠ প্রতিধ্বনিত হতে থাকে। ওদিকে হেমরাজ্যে চারুলতার কক্ষ। চারুলতা হাতে ছোট্ট আদিত্যর একটি ছোট্ট জামা নিয়ে ডুকরে কাচ্ছে। রাজা অরুণ সাধারণ প্রজার ছদ্মবেশে ঘরে প্রবেশ করে। রাজপুত্র, এই জামাটা বুকে জড়ালে আমার বুকের ভেতরটা এখনো হাহাকার ওঠে। এই কাল ভৈরব নামে শয়তানটা আমার বুক থেকে আমার মানিককে কেড়ে নিয়ে আমার কোল খালি করে দিয়েছে। ওর জন্যই তো পিতা মহারাজ অম্বিকা প্রসাদ আদিত্যকে হারানোর শোক সইতে না ফেরার দেশে চলে গেলেন। আজ তুমি ওই শয়তানকে কিছুতেই ছেড়ে দেবে না। তুমি কেঁদো না চারু, তোমার চোখের এক একটা জলের ফোঁটা আমার বুকে আগুনের মতো জ্বলে। আমি জানি মহারাজ অম্বিকা প্রসাদ এবং আমাদের ছোট্ট আদিত্যর প্রতি যে অন্যায় কাল ভৈরব করেছে তার কোনো ক্ষমা নেই। আমি আর শুধু ভাণ্ডারের চাবি নয়, ওর ধ্বংসের বীজ পুঁতে আসবো। তুমি সাবধানে থেকো রাজপুত্র, শয়তানটা অনেক মায়াবী। এর আগেও তো তুমি আদিত্যকে খুঁজতে ওই গুহায় গিয়েছিলে, কিন্তু তখন সে মায়াজাল বিছিয়ে লুকিয়েছিল। এবার সে যেন পালাতে না পারে। বিধাতা নিশ্চয়ই আজ আমার সহায় হবেন। তুমি প্রার্থনা করো চারু, আর সূর্যাস্তের আগে আমি আমার কথা রাখবো। কাল ভৈরবের গুহায় ঢুকে ওর চোখের সামনে থেকে আমাদের চাবি কেড়ে নিয়ে আসবো। ওর অহংকার আজ আমি মাটিতে মিশিয়ে দিয়ে আসবো। হেমরাজ্যের রাজপ্রাসাদের ভেতরের প্রাঙ্গণ। যোগুবাবু অত্যন্ত চিন্তিত মুখে সেখানে এসে দাঁড়ায়। রাজপুত্র, তুমি তুমি এই সাধারণ পোশাকে ওই শয়তানের গুহায় যাচ্ছ? আমার মনটা কিছুতেই সায় দিচ্ছে না। কাল ভৈরব তো কোনো সাধারণ কোনো শত্রু নয়। এর আগে যখন আমরা আমাদের ছোট রাজপুত্র আদিত্যকে খুঁজতে ওই গুহায় গিয়েছিলাম, তখন শয়তানটা কেমন ধোঁকা দিয়ে লুকিয়েছিল, তা কি তুমি ভুলে গেছো? কিছুই ভুলিনি বাবা। আমার ছেলের কথা মনে পড়লে আমার রক্ত এখনো টকবক করে ফোটে। তবে আজ আমি কোনো জাদু করে যুদ্ধে জড়াতে যাচ্ছি না। কাল ভৈরব আমার সাথে যে চুরির খেলা খেলেছে, আমি আজ বুদ্ধি দিয়ে ঠিক সেই খেলারই জবাব দেব। কিন্তু রাজপুত্র, যদি কাল ভৈরব তোমাকে সেখানে একা পেয়ে আক্রমণ করে বসে, তুমি তো সাথে কাউকে নিছো না। আমাকে বা অন্য কোনো সেনাকে অন্তত সাথে নিয়ে চলো। না বাবা, গুহার ভেতর লোক বেশি হলে নজর পড়ে যাবে। আমি কথা দিচ্ছি, আজ আমি চাবি নিয়ে তবেই ফিরবো। আপনি প্রাসাদের ভেতরের দিকটা কড়া নজরে রাখবেন। আজ কাল ভৈরবের অহংকার আমি চূর্ণ করেই ছাড়বো। রানী রূপমঞ্জুরির রাজ্যের রাজপ্রাসাদ। রূপমঞ্জুরি নিজের কক্ষে। জানিস, চারুলতার ওই খালি কোলের কষ্ট আমি আর দেখতে পারি না। নিজের চোখের সামনে সন্তানকে হারিয়ে ফেলার মতো বড় যন্ত্রণা একজন মায়ের কাছে আর কি হতে পারে? কাল ভৈরব নামের ওই রাক্ষসটা চারুলতার জীবনের সব আনন্দ কেড়ে নিয়েছে। মহারানী, আপনি এত কষ্ট পাবেন না। বিধাতা নিশ্চয় একদিন চারুলতা দিদিমণির কোল আবার আলো করে দেবেন গা। কাল ভৈরবের মতো পাপী শাস্তি একদিন হবেই। আজ অরুণ একাই কাল ভৈরবের গুহায় যাচ্ছে। আমার গুপ্তচররা খবর পাঠিয়েছে। এত বড় একটা বিপদের মুখে অরুণ একা যাচ্ছে ভেবে আমার বড্ড চিন্তা হচ্ছে। তুই এখনই আমাদের গুপ্তচরদের খবর দে, তারা যেন কাল ভৈরবের গুহার বাইরে জঙ্গলে লুকিয়ে থেকে অরুণের দিকে কড়া নজর রাখে। আপনার আদেশ এখনই পালন করা হচ্ছে মহারানী। আমাদের গুপ্তচরেরা বনের ভেতর মহারাজা অরুণের জন্য ছায়ার মতো থাকবে। আপনি প্রার্থনা করুন, বিধাতা যেন আজ অরুণকে কাল ভৈরবের গুহা থেকে বিজয়ী করে ফেরান। হেমরাজ্যের বিস্তীর্ণ চরণভূমি। সোনা পাখি তড়িঘড়ি করে উড়ে এসে লালুর সামনে দাঁড়ায়। লালু, তুই কি জানিস আজ কি হতে চলেছে? অরুণ দাদা সাধারণ মানুষের বেশ ধরে একা কাল ভৈরবের গুহা থেকে রওনা হয়েছে। ওই শয়তানটার গুহা থেকে ভান্ডারের চাবিটা অরুণ দাদা নিজের হাতে ছিনিয়ে
কি বলছিস কি সোনা পাখি? অরুণ দাদা একা ওই বিপদের মুখে যাচ্ছে। কাল ভৈরব তো সাংঘাতিক শয়তান, তুই কি ভুলে গেছিস? ওই কাল ভৈরবটা তো আমাদের ছোট্ট রাজপুত্র আদিত্যকে চুরি করে নিয়েছিল। আমার সব মনে আছে রে লালু। ছোট্ট রাজপুত্তরের কথা মনে পড়লে আমার এখনো ডানা দুটো ভারী হয়ে আসে। চারু আর অরুণ দাদার কত বড় ক্ষতিটাই না হয়েছে। আজ হয়তো অরুণ দাদা কাল ভৈরবের গুহায় গিয়ে সে অন্যায় শোধ নেবে। বিধাতা যেন অরুণ দাদাকে রক্ষা করেন। কাল ভৈরব যদি বুঝতে পারেন যে অরুণ দাদা গুহায় ঢুকেছে, তবে সে তো মায়া জাল দিয়ে অরুণ দাদাকে আটকে ফেলার চেষ্টা করবে। আমাদের উচিত ছিল অরুণ দাদার সাথে যাওয়া। দূরের এক অচেনা গ্রাম, একটি ছোট্ট কিন্তু পরিপাটি কাঠুরিয়ার কুঁড়ে ঘর। কাঠুরিয়ার বউ পরম মমতায় ছোট্ট ফুটফুটে শিশু সূর্যকে ঘুম পাড়াচ্ছে। ঘুমো আমার মানে ঘুমো, তুই যেই দিন থেকে আমাগো এই গরিবের কুঁড়ে ঘরে আইসিস সেদিন থেকে আমাগো সব দুঃখ দূর হইয়া গেছে। বিধাতা বুঝি আমাগো এই শূন্য ঘর আলো করার জন্যই তোরে নদীর জলে ভাসাইয়া আমাদের কাছে পাঠাইছিলেন। কাঠুরিয়া কাঠ কেটে ঘরে ফেরে। সে গাছে এসে হাসি মুখে ছোট সূর্যের দিকে তাকায়। বউ, আমাদের সূর্য কি ঘুমিয়ে পড়েছে? জানো, আজ বাজারের গ্রামের সবাই সূর্যের কথা বলছিল গো। সবাই তো বিশ্বাসই করে নিয়েছে এই সূর্য আমাদের মৃত বনে ছেলে গো। কেউ গুনাহ করেও সন্দেহ করেনি যে আমরা ওকে নদীর জলে কুড়িয়ে পেয়েছি গো। হয় গো, এই রহস্যটা আমাগো দুজনের বুকের ভেতরেই চাপা থাক। সূর্য শুধু আমাগোই সন্তান, আমি ওরে নিজের হাতে যত্ন কইরা বড় করমু। ওর আসল বাবা মা যেই হোক না কেন, এখন থেকে ওই আমাগো সব। কেউ কোনোদিন যেন আমাগো কোল থেকে আমাগো সূর্যরে কায়রা নিতে না পারে। তুমি একদম ভেবো নে, এই গোপন কথা আমি কাউকে জানতে দেব না। আমাদের এই রত্ন আমাদের কাছেই থাকবে গো। হেমরাজ্যের বনের রাস্তা। অরুণ আর ক্যাবলা সাধারণ পোশাকে গুহার দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ ছদ্মবেশী রাজেশ তার সামনে এসে দাঁড়ায়। অরুণ দাদা, ক্যাবলা, আপনারা কোথায় যাচ্ছেন আমি জানি। আমি মধুপুর থেকে কালই আপনাদের সাহায্য করবার জন্য সাধারণ প্রজার বেশে রওনা দিয়েছিলাম। আজ আমি আপনাদের সাথে ওই শয়তানের গুহায় যাব। রাজেশ, তোমাকে এই বিপদের দিনে আমার কাছে পেয়ে বুকের জোরটা অনেক বেড়ে গেল। তুমি ঠিক সময় এসেছো ভাই। কাল ভৈরব আমাদের খাদ্য ভাণ্ডারের চাবি চুরি করে আমাদের ভাতে মারার ফন্দি এঁটেছে। আজ আমি ওই গুহা থেকে চাবিটা উদ্ধার করে নিয়ে আনবো। আমি সব খবর পেয়ে দ্রুত ছুটে এসেছি দাদা। কাল ভৈরব আমাদের সবাইকে বোকা বানিয়েছে ঠিকই, কিন্তু ওর পাতা ফাঁদে আজ ওকেই ফেলবো। আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে, আমি আর ক্যাবলা মিলে আজ আপনাকে সাহায্য করব। একদম ঠিক বলেছে রাজেশ ভাই, আমরা দুজনে মিলে আজ অরুণ দাদাকে এমন সাহায্য করবো যে কাল ভৈরব কিছুই টের পাবে না। চলো অরুণ দাদা, এবার আমাদের একটিও দেরি করা ঠিক হবে না। কালভৈরবের অন্ধকার গুহা। কালভৈরব একটা পাথরের বেদির ওপরে ভাণ্ডারের চাবিটা রেখে একাই বিকট শব্দে হাসছে। অরুণ, তুই ভেবেছিস আমাকে বন্দি করে জিতে যাবে? এখন দেখ, তোর পুরো রাতের খাবার আমার এই হাতের মুঠোয়। এই চাবিটা এখন আমার কাছে, আর তুই প্রাসাদে বসে বসে চোখের জল ফেলছিস। কালভৈরব চাবিটার দিকে তাকিয়ে একটা কুটিল হাসি দেয়। তার মনে পুরো প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে। অরুণের বাপ অম্বিকা প্রসাদ তো নাতির চোখেই মরে গেল, আর এবার না খেয়ে মরবে অরুণের হেমরাজ্যের সমস্ত প্রজারা। তোরা আমার সাথে শত্রুতা করার ফল হারে হারে টের পাবে। তোর ছেলের মতো তোর রাজ্যটাকে আমি শেষ করে দেব অরুণ। গুহার বাইরে ঘন জঙ্গল। অরুণ, রাজেশ এবং ক্যাবলা একটা বড় গাছের পেছনে লুকিয়ে গুহার দিকে নজর রাখছে। রাজেশ, গুহার ভেতরে কাল ভৈরব একা আছে। চাবিটা ওই বেদির ওপরে রাখা। আমি এখন খুব সাবধানে গুহার ভেতরে ঢুকবো। আমি ভেতরে ঢোকার বেশ কিছুক্ষণ পর তুমি আর ক্যাবলা মিলে ওই বড় পাথরটা গুহার মুখের দিকে গড়িয়ে দেবে। আমি বুঝতে পেরেছি অরুণ দাদা, আমরা এমন ভাবে পাথরটা গড়িয়ে দেব যাতে বিকট শব্দ হয়, আর সেই শব্দ শুনে কাল ভৈরব নিশ্চিত গুহার বাইরের দিকে ছুটে আসবে। হ্যাঁ অরুণ দাদা, কাল ভৈরব যখন বাইরে
কি হয়েছে দেখতে আসবে, ঠিক সেই সুযোগে আপনি বেদি থেকে চাবিটা তুলে নেবেন। আমরা বাইরে থেকে একদম কড়া নজর রাখবো। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখবে, কাল ভৈরব যেন কোনোভাবেই তোমাদের দেখতে না পায়। পাথর গড়িয়ে তোমরা গাছের আড়ালে লুকিয়ে পড়বে। আমি কাজ হাসিল করে বেরিয়ে আসবো। বিধাতার নাম নিয়ে আমি ভেতরে যাচ্ছি। গুহার ভেতরে কালভৈরব বেদির দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। অরুণ নিঃশব্দে গুহার ভেতরে প্রবেশ করে একটা পাথরের আড়ালে লুকায়। বাইরে থেকে হঠাৎ একটা বিকট শব্দ করে বিশাল একটা পাথর গড়িয়ে পড়ার আওয়াজ হয়। কালভৈরব চমকে ওঠে। কে কে ওখানে? কে গুহার বাইরে শব্দ করলো? কালভৈরব রাগে ফুঁসতে ফুঁসতে গুহার মুখের দিকে ছুটে যায়। এই সুযোগে অরুণ পাথরের আড়াল থেকে বেরিয়ে দ্রুত বেদির কাছে এগিয়ে যায়। অরুণের চোখে কালভৈরবকে দেখে রাগের আগুন জ্বলছে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে আসল চাবিটা পকেটে পুরে সেখানে হুবহু চাবির মতো দেখতে একটা সাধারণ জং ধরা লোহার টুকরো রেখে দেয়। এরপর সে নিঃশব্দে গুহা থেকে বেরিয়ে যায়। কে এমন সাহস দেখালো? বাইরে তো কেউ নেই, নিশ্চয় কোনো বুনো জানোয়ার পাথর গড়িয়ে দিয়েছে। যাকে আমার চাবি তো সুরক্ষিত। কালভৈরব বেদির দিকে তাকাতেই তার চোখ কপালে ওঠে। সে দেখে সেখানে ভান্ডারের চাবির বদলে একটা সাধারণ লোহার টুকরো পড়ে আছে। সে বুঝতে পারে সে চরম বোকা বনে গেছে। অরুণ, এটা তোর কাজ। তুই আমাকে বোকা বানিয়ে আমার গুহা থেকে চাবি চুরি করে নিয়ে গেলে। তুই ভেবেছিস চাবি পেয়ে তুই জিতে যাবে। চাবি তুই নিলি অরুণ, কিন্তু তোর ছেলেকে তো আমি নদীর জলে ভাসিয়েছি। তাকে তো তুই আর কোনোদিন পাবি না, কোনোদিনও না। কালভৈরবের রাগী চিৎকারে পুরো গুহা কাঁপতে থাকে। তার অহংকার আজ নিজের গুহাতেই ধুলোয় মিশে গেছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।